প্রিয় ছাত্রছাত্রী, আমরা আবার ফিরে এলাম আমাদের সহজে ফিজিক্স পার্ট চ্যানেলে। কার্যক্ষমতা শক্তির উপর একটা ভিডিও আমরা আজকে দেব তোমাদের ক্লাস 11-এর জন্যে। তো যারা ক্লাস 10-এর একটু হায়ার স্ট্যান্ডার্ড পড়াশুনো করো তাদের জন্য কার্যকরী হবে। তো মূলত 11-এর জন্য ক্লাসটা দেওয়া হচ্ছে, তোমরা ক্লাসটা ফলো করো। আমরা একটা পার্টিকুলার টপিক্সকে মেনশন করে পড়াচ্ছি, তোমাদের প্রবলেম হলে তোমরা জানাবে, সেক্ষেত্রে আমি আরও বেশি বেশি টপিকস তোমাদের জ্ঞাতার্থে দেব ভিডিওতে। ঠিক আছে? যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সহজে ফিজিক্স পার্ট, সেটা সাবস্ক্রাইব করে নাও, যাতে ফিজিক্সটা অনেক সহজ ওয়েতে, একেবারে ইজি মেথডে পড়া যায়। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছি। আমরা চাই ফিজিক্সটা অনেক সহজ হয়ে উঠুক, অনেক প্রাঞ্জল হয়ে উঠুক, দুর্বোধ্য সাবজেক্ট হয়ে না থাকুক, এই জন্য আমাদের এই প্রয়াস। তো আমরা আজকে কার্যক্ষমতা শক্তি, স্থিতি শক্তি, এই টপিক্সটা ব্যাখ্যা করছি। স্থিতি শক্তি এই চ্যাপ্টারে মূলত আমরা বলবো অভিকর্ষীয় স্থিতি শক্তির কথা। দেখো, অভিকর্ষীয় স্থিতি শক্তি, আমরা সবাই টার্মসগুলো জানি, কিন্তু এই বিষয়বস্তুগুলোর যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন, সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে বিভিন্ন প্রবলেম করতে গিয়ে, বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে প্রবলেম হয়, সলভ করতে পারে না বাচ্চারা ঠিকঠাক করে। নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্ত টপিক্সের উপরে কিন্তু কোশ্চেন থাকে। অনেকে ভাবে পরীক্ষাগুলো খুব বড় পরীক্ষা, যার ফলে অনেক বেশি চিন্তাভাবনা করে, কিন্তু বেশি চিন্তাভাবনা না করে যদি আমরা বিষয়বস্তুগুলোকে খুব পরিষ্কার করে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু ওই পরীক্ষাগুলোতে সফল হওয়া সম্ভব। অভিকর্ষীয় স্থিতি শক্তি, আমরা সেক্ষেত্রে একটা নির্দেশ তল কল্পনা করব, রেফারেন্স সারফেস, সেটা আমাদের ভূপৃষ্ঠ। মনে করো ভূপৃষ্ঠের উপরে একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে এম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটা নিশ্চয়ই mg। কারণ আমরা জানি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তো এখানে ভরটা m, ত্বরণটাকে এখানে আমরা g বলছি পৃথিবীর জন্যে। এবার এই বস্তুটাকে যদি উপরে তুলতে হয়, তাহলে কমপক্ষে mg পরিমাণ বল দেওয়া লাগবে, কারণ পৃথিবী ওকে ধরে রেখেছে mg বলে। যদি mg অপেক্ষা কম বল দিই তাহলে বস্তুটা উঠবে না, mg অপেক্ষা বেশি বল দিলে বস্তু সহজে উঠবে। কমপক্ষে মিনিমাম, ওই জায়গাগুলোকে খুব ভালো করে গুরুত্ব সহকারে শুনতে হবে, কমপক্ষে mg পরিমাণ বল দিলে বস্তু উঠতে পারে। মনে করা যাক mg পরিমাণ বল দিয়ে বস্তুর সরণ ঘটিয়ে নিয়েছি h, তাহলে আমি যে কার্যটা করলাম, কতটা কার্য করলাম? কার্য ইকুয়াল টু আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে বল দিয়েছি mg আর সরণ হচ্ছে তার h। তাহলে আমি কার্য করেছি mgh, যে কার্যটা করেছি সেটা এই বস্তুর মধ্যে স্থিতি শক্তি আকারে জমা রয়েছে। অভিকর্ষীয় স্থিতি শক্তির রাশিমালা তাহলে আমরা কি পেলাম? অভিকর্ষীয় স্থিতি শক্তির রাশিমালা আমরা পেলাম mgh। অর্থাৎ আমরা যে কার্য করি বস্তুর অবস্থান পরিবর্তনের জন্যে, তার মধ্যে সেটা শক্তি আকারে জমা থাকে, যে শক্তিটাকে আমরা বলি স্থিতি শক্তি। যেহেতু এটা অভিকর্ষীয় ক্ষেত্রে করেছি, তাই এর নাম হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি। তাহলে অভিকর্ষীয় স্থিতি শক্তির মান আমরা কি পেলাম? mgh। যদি h এর মান নেগেটিভ হয়, তাহলে অভিকর্ষীয় স্থিতি শক্তির মান নেগেটিভ হবে। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? যদি বস্তুটাকে নিয়ে আমরা নিচের দিকে নেমে যাই, সেক্ষেত্রে বস্তুর হাইটটা কিন্তু আমরা মাইনাস ধরবো, কারণ আমরা ভূপৃষ্ঠটাকে নির্দেশ তল ধরছি যেখানে h এর মান হচ্ছে 0। তাহলে এই
পজিটিভ যখন আমরা উপরের দিকে উঠতে শুরু করলাম, আর এইচ নেগেটিভ কখন? যখন আমরা নিচের দিকে নেমে গেলাম। তো এইচ যদি নেগেটিভ হয় তাহলে এমজির সঙ্গে এইচ এর গুণফলটাও নেগেটিভ, সেক্ষেত্রে অভিকর্ষীয় স্থিতিশক্তির মান নেগেটিভ। তাহলে আমরা জানলাম অভিকর্ষীয় স্থিতিশক্তির মান 0 থেকে পজিটিভ হতে পারে, 0 থেকে নেগেটিভও হতে পারে। এটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তির সম্পর্কে আমরা বললাম যে ও রাশিমালাটা কি দাঁড়ালো ফাইনালি, তাহলে mgh। এবার আমরা জানব যে অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভর করে না, নির্দেশ তল থেকে খাড়া উচ্চতার উপর অভিকর্ষীয় স্থিতিশক্তির মান নির্ভর করে। তাহলে এখন যেটা আমরা পড়ব যে টপিকসটা, অভিকর্ষীয় স্থিতিশক্তির মান পথের উপর নির্ভরশীল নয়। অভিকর্ষীয় স্থিতিশক্তি পথের উপর নির্ভরশীল নয়। এইটা আমরা ম্যাথমেটিক্যালি দেখব কিভাবে করা যায়। লক্ষ্য করে দেখো, ধরা যাক আমাদের পথটা দুরকম পথ আমরা কল্পনা করে নিলাম। একটা হচ্ছে এরকম ইনক্লাইন্ড সারফেস বা নততল, আর একটা হচ্ছে উলম্ব তল। এটা আমাদের নির্দেশ তল। এখান থেকে এই উলম্ব তলের যে উচ্চতা সেটা হচ্ছে এইচ, আর নততলটার ইনক্লাইন যে প্লেন তার নতিকোণ হচ্ছে থিটা। এই নততলটার নাম আমরা দিলাম এবি। কোনো একটা বস্তুকে আমরা এ থেকে বিতে নিয়ে যেতে পারি নততল বরাবর, অথবা সি থেকে বিতে তুলতে পারি খাড়াভাবে। তাহলে এইখানে মনে করো একটা বস্তু ছিল, যে বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে তাকে পৃথিবী টানছিল কতটা বলে? এমজি বলে। একইভাবে বস্তুটা মনে করো যদি নততল বরাবর থাকে, তাহলে তার ওজন সবসময় খাড়াভাবে নিচের দিকে ক্রিয়া করে। ওজন হচ্ছে তার কত? এমজি। এখন এই ওজনের আমরা উপাংশে ভাগ করে নিই। তাহলে নততল বরাবর কার্যকর ওজন কতটা হচ্ছে? লক্ষ্য করে দেখো, যদি আমরা এটাকে উপাংশে ভাগ করি এরকম করে, আমরা যে নততলে করছি নততলটা হচ্ছে মসৃণ, ধরে নিয়েছি মসৃণ নততল। এখানে এই কোণটাও কিন্তু থিটা হবে। যদি প্রশ্ন করো কেন থিটা হবে, এটা থিটা হলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে যদি আমরা পারপেন্ডিকুলার টেনে নিই তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এইটুকু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এখান থেকে এইটা কত হবে তাহলে? 90 ডিগ্রি মাইনাস থিটা। ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা একটা লম্ব টেনে নিই, এখান থেকে একটা লম্ব যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 90 ডিগ্রি প্লাস থিটা, দ্যাট ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এইটুকু যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এখান থেকে এটা তো 90, কারণ এটা তলের উপরে লম্ব। এটা এই নততলের উপরে কি টেনেছি আমরা? লম্ব টেনেছি। তাহলে পুরোটা যদি 90 ডিগ্রি হয়, এটুকু যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এটা থিটা হতে হবে, কারণ 90 মাইনাস থিটার সঙ্গে থিটা যোগ করলে তবেই 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে থিটার দিকের উপাংশটা আমরা জানি, ভেক্টর পড়েছি আমরা, mg cos থিটা। আর এই বরাবর একটা উপাংশ আছে, সেটা হচ্ছে mg sin থিটা। তাহলে ওই বস্তুটাকে যদি নততল বরাবর উপরে তুলতে হয়, তাহলে আমাকে mg sin থিটা পরিমাণ কিন্তু বল দিতে হবে। কারণ বলের মানটা কমপক্ষে, যেমন একটা বস্তুকে যখন সরাসরি উপরে তুলছি তখন বল দিতে হচ্ছে কতটা? mg। তাহলে যখন বস্তুটা সিবি পথে যাচ্ছে বি বিন্দুতে, তখন কৃতকার্য বা অভিকর্ষ স্থিতিশক্তি, তখন স্থিতিশক্তি ইকুয়াল টু বা কার্য ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে? mg ইন্টু h, যখন সি থেকে বি পথে যাচ্ছে। যদি এবি পথে বস্তুটা যায়, সেক্ষেত্রে কৃতকার্য ইকুয়াল টু কত হবে? সেক্ষেত্রে যখন নততল বরাবর
বস্তুটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কৃতকার্য বা স্থিতিশক্তির মান, যে কার্যটা করব সেটা কি আকারে জমা থাকবে? স্থিতিশক্তি। কারণ বস্তুর অবস্থান পরিবর্তনের জন্যে তার মধ্যে যে কার্য করার সামর্থ্য জন্মায় তাকে আমরা কি বলি? স্থিতিশক্তি। তাহলে আমার বল কতটা দিতে হবে? mg সাইন থিটা, mg সাইন থিটা। তোমার মনে প্রশ্ন জাগবে, mg কস থিটাটা কেন না? mg কস থিটা হচ্ছে বস্তুর সরণের সঙ্গে পারপেন্ডিকুলারলি ক্রিয়া করছে। আমরা জানি যে বস্তুর সরণ এবং বস্তুর উপর ক্রিয়াশীল বল যদি লম্ব হয় তাহলে কৃতকার্যের মান শূন্য হয়, কারণ কার্যের রাশিমালা আমরা জানি Fs cos থিটা। তাহলে mg sin থিটা পরিমাণ বল দিলাম এবং সরণ ঘটলো তার ab পরিমাণ, এইটা হচ্ছে তার সরণ। তাহলে বল ইন্টু সরণ ইকুয়াল টু কার্য। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন আগে বাড়ি, তাহলে mg sin থিটা ইন্টু ab মান আমরা বের করে নিই, একটুখানি ক্যালকুলেশন তোমরা দেখে নাও। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে সেখান থেকে তোমরা পেতে পারো ab ইকুয়াল টু h বাই সাইন থিটা। এখান থেকে তোমরা পেতে পারো ab ইকুয়াল টু h বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা কেটে গেল, তাহলে মানটা কত এলো? mgh। তাহলে যখন এ থেকে বি এর দিকে গেল, অর্থাৎ বস্তু নততল বরাবর গেল, তখন কৃতকার্যের মান mgh। বস্তুকে যখন খাড়া উচ্চতায় তুললাম h উচ্চতায়, তখনও কৃতকার্যের মান mgh। তাহলে এই অভিকর্ষ স্থিতিশক্তি এই পথের উপর নির্ভর করে তো চেঞ্জ হলো না, কারণ এই পথে গিয়েও mgh, এই পথে গিয়েও mgh। অর্থাৎ অভিকর্ষ স্থিতিশক্তি পথের উপর নির্ভর করে না। নির্ভর করে তাহলে কিসের উপর? নির্ভর করে সে নির্দেশ তল থেকে খাড়া উচ্চতার উপর নির্ভর করে অভিকর্ষ স্থিতিশক্তির মান কত হবে। তাই আমরা অভিকর্ষ স্থিতিশক্তি রাশিমালা জানলাম। এবার আমরা জানব স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবার যে টার্মসটা আমরা জানবো স্থিতিশক্তিরই একটা টার্মস, সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ওটা আমরা অবশ্যই কলনবিদ্যার সাহায্যে করব। কোনো একটা স্প্রিং মনে করা যাক, সেই স্প্রিং এর উপরে এটা একটা স্প্রিং মনে করো, এটা একটা স্প্রিং। সেই স্প্রিং এর উপরে আমি এখানে বল প্রয়োগ করছি F পরিমাণ বল দেওয়ার জন্যে ধরা যাক স্প্রিংটার যে প্রসারণ হচ্ছে সেটা x। তাহলে আমরা জানি যত বল দেব তত স্প্রিং এর প্রসারণ হবে, এবং সেখানে একটা প্রত্যানায়ক বল, মানে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বল কাজ করে, সেজন্য একটা মাইনাস আসে। তো আমরা এখানে ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। তাহলে যত বল দেব তত কিন্তু স্প্রিং এর প্রসারণ হবে। F পরিমাণ বল দেওয়ার জন্য যদি x পরিমাণ প্রসারণ হয়, তাহলে F ইকুয়াল টু আমরা লিখতে পারি kx। তাহলে কেটাকে আমরা বলি স্প্রিং এর বল ধ্রুবক। এরকম অবস্থায় স্প্রিংটা ছিল। তাহলে স্প্রিং এর উপর বল দেওয়ার ফলে মনে করে এই অবস্থায় স্প্রিং এর উপর আরো একটু বল দিয়েছি, বল দেওয়ার জন্য স্প্রিংটা বেড়ে গেছে dx পরিমাণ। তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? dw মানে কৃতকার্য, ক্ষুদ্র কৃতকার্য। F পরিমাণ বল দিলাম, বল দেওয়ার ফলে স্প্রিংটার দৈর্ঘ্য বেড়ে গেল কতটা? dx পরিমাণ। তাহলে বল ইন্টু সরণ ইকুয়াল টু কৃতকার্য, dx প্রসারণে কৃতকার্যের মান dw। তাহলে এখান থেকে আমরা f এর জায়গায় kx লিখলাম, f এর মানটা kx হয়, সেটা আগে বের করে নিয়েছিলাম। তাহলে f ইকুয়াল টু আমরা কি পেলাম? kx। তাহলে dw ইকুয়াল টু kx dx। এবার আমরা জানি যে কার্যটা আমরা করি সেটাই শক্তি আকারে জমা থাকে। এই শক্তিটাকে আমরা বলছি স্প্রিং এর স্থিতিস্থাপক স্থিতিশক্তি, কারণ স্থিতিস্থাপকতার জন্যই এই প্রত্যানায়ক বলের উদ্ভব হয়েছে। তাহলে এই জন্য এর নাম হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, কারণ আমরা বল দিয়েছি অর্থাৎ কার্য করেছি, সেই কার্যটা ওর মধ্যে যে শক্তি আকারে জমা আছে তাকে আমাদের তো স্থিতিশক্তিই বলতে হবে। যেহেতু স্থিতিস্থাপকতার জন্য ওর মধ্যে শক্তি জমা হচ্ছে, বস্তুটাকে টেনে লম্বা করলাম,
আমি কার্য করলাম, ওর মধ্যে যে শক্তি এসছে তার প্রমাণটা কি? ছেড়ে দিলে আবার আগের জায়গায় ফিরে গেল। যদি ওর মধ্যে স্থিতিস্থাপকতা না থাকতো তাহলে কেউ ফিরে যেত? নিশ্চয়ই ফিরে যেত না। ওই জন্য এই স্থিতি শক্তিটার নাম আমরা বলছি কি? স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে টোটাল কার্য যদি আমরা বের করতে চাই, ডিএক্স সরণ না হয়ে যদি যে কোনো পরিমাণ সরণ হতো তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিতাম। যখন আমরা মোটেই সরণ ঘটাইনি তখন কৃতকার্য 0। সরণ যখন মনে করা যাক x0 পরিমাণ হয়েছে তখন কৃতকার্য w। আমরা জানি ইন্টিগ্রাল dw মানে w। তোমরা এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাবে। যখন ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইউজ করা হয় তখন ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দেওয়ার দরকার হয় না। তাহলে কে ধ্রুবক পদ বাইরে বের করে নিলাম। ইন্টিগ্রাল x dx, x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে পাওয়ার 1 বেড়ে গেল, সেটা দিয়ে ভাগ করলাম। আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে ইন্টিগ্রাল dw, তাহলে w এর জায়গায় আমরা w বসালাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0। তাহলে k ইনটু আপার লিমিট হচ্ছে x0, 0 থেকে x0 পরিমাণ প্রসারণ হয়েছে, তাহলে কত হলো? হাফ ইনটু k ইনটু x0 স্কয়ার। তাহলে আমরা দেখলাম স্থিতিস্থাপক স্থিতিশক্তি রাশিমালা কি দাঁড়ালো? হাফ ইনটু স্প্রিং এর বল ধ্রুবক ইনটু স্প্রিং এর যে দৈর্ঘ্য প্রসারণ তার বর্গ করলে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি রাশিমালা পাবো। এই হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা। তাহলে আমরা জানলাম স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা স্প্রিং এর ক্ষেত্রে কি দাঁড়ালো? হাফ ইনটু কে ইনটু এক্স স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক আর এক্সটা হচ্ছে স্প্রিং এর প্রসারণ। এটাকে আমরা যদি বল এবং সরণ অক্ষের সাপেক্ষে প্রকাশ করার চেষ্টা করি স্থিতিস্থাপক স্থিতিশক্তিকে, তাহলে আমরা এরকম করে করতে পারি। যদি একটা লেখচিত্রের সাহায্যে স্থিতিশক্তিকে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে এফ, ওয়াই অক্ষ বরাবর আমরা এফ নিলাম, আর এক্স অক্ষ বরাবর আমরা দৈর্ঘ্য প্রসারণ নিলাম। এটা আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যখন বলের মান 0 অর্থাৎ প্রযুক্ত বল যখন নেই তখন দৈর্ঘ্য প্রসারণ ইকুয়াল টু 0, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু কি জানি আমরা? কে এক্স। যখন এফ এর মান 0 অর্থাৎ বল আমি প্রয়োগ করিনি তখন দৈর্ঘ্য প্রসারণ তার হয়নি। তাহলে মূল বিন্দুগামী একটা সরল রেখা আমরা পেলাম। এইটা হচ্ছে এর লেখচিত্র। এবার এই যে অঞ্চলটা তোমরা পাচ্ছ, লক্ষ্য করে দেখো, এই যে অঞ্চলটা তোমরা পেলে, তাহলে এই অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। মনে করা যাক এই সরণটা হচ্ছে এক্স, তাহলে ট্রায়াঙ্গেলটার নাম আমরা দিলাম ট্রায়াঙ্গেল ও এ বি। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে হাফ ইন্টু এফ, এফ মানে আমরা জানি কে এক্স, স্প্রিং এর ক্ষেত্রে এফ মানে কে এক্স ইন্টু এক্স। তাহলে তুমি কি পেলে? হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। অর্থাৎ স্থিতিস্থাপক স্থিতিশক্তিকে আমরা বল এবং সরণ অক্ষে মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল দ্বারা প্রকাশ করতে পারি। দেখো হাফ কে ইন্টু এক্স স্কোয়ার এসছে। তাহলে স্থিতিস্থাপক স্থিতিশক্তি স্প্রিং এর ক্ষেত্রে কি দাঁড়ালো? হাফ ইন্টু স্প্রিং এর বল ধ্রুবক ইন্টু স্প্রিং এর যে প্রসারণ তার বর্গ, সেটা আমরা বল সরণ অক্ষের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা এবার দেখাবো যে যান্ত্রিক শক্তির মান ধ্রুবক থাকে, শক্তির সংরক্ষণ নীতিকে মান্য করে আমরা একটা মেকানিক্যাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি দেখাতে পারি। সেটা অভিকর্ষীয় তলেও দেখাতে পারি এবং অভিকর্ষীয় তলেতে বটেই, সেটা যখন খাড়া উচ্চতার ক্ষেত্রে হবে অথবা নততলের ক্ষেত্রেও আমরা প্রমাণ করে দেখাতে পারি খুব সহজেই যে স্থিতিশক্তির যান্ত্রিক শক্তির মান অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। তো যান্ত্রিক শক্তির দুটো ভাগ, একটা হচ্ছে গতিশক্তি
আর একটা হচ্ছে স্থিতিশক্তি। তো আমরা বস্তুর বিভিন্ন পজিশনে গতিশক্তি এবং স্থিতিশক্তির মান বের করে তাদের যোগফলের মান কনস্ট্যান্ট দেখাতে পারি। সেটা মসৃণ নততলে এবং অমসৃণ নততলে অপচয়ী যে বল, অপচয়ী যে শক্তি, যে শক্তিটা অপচয় হচ্ছে সেটাকে যদি বিবেচনার মধ্যে আনি, তাহলেও কিন্তু আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি প্রুফ করতে পারি। এটা আমরা পরবর্তী ক্লাসে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি আমরা প্রমাণ করব, অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। তোমরা আগে অভিকর্ষীয় স্থিতি শক্তি বলতে কি বোঝায় সেটা আগে পরিষ্কার করে পড়ে নাও। এর পরবর্তী ক্লাস অবশ্যই তোমরা পাবে যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ আমরা করব উলম্ব তলে এবং নততলে। থ্যাংক ইউ এভরিবডি। পরবর্তী ক্লাসের জন্য সবাই নিশ্চয়ই আমাদের চ্যানেলে আবারও স্বাগত।